এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো শুরু যাক আজকের ভিডিও। কল্পনা করেন ভার্সিটি গণ্ডি পেরিয়ে বছর পর বছর রাত জেগে পড়াশোনা করে শেষ করে আর কি আপনার তরুণী যারা আছে বাংলাদেশে, ফর এক্সাম্পল ঢাকার গুলশান, বনানী কিংবা কারমবাজারের কোনো একটা দামি কর্পোরেট অফিসে বা আপনাকে সফটওয়্যার ফার্মে জয়েন করলো। সো তার চোখে কিন্তু থাকে কি আপনার আকাশ ছোঁয়ার স্বপ্ন, রাইট? সে হয়তো ভাবে যে আচ্ছা এটাই হয়তো ক্যারিয়ারের ফার্স্ট স্টেপ। কিন্তু ঠিক কিছু মাস, লেটস সে 3-4 মাস যেতে না যেতেই আপনার কি হয়, অতিরিক্ত কাজের প্রেশারে, অনেক স্লিপলেস নাইটের মাধ্যমে তার কি হয়, অথবা আপনার কি তার বসের মানসিক চাপে, লাইক নিপীড়নে তার শরীরটা হঠাৎ করে আপনার লেটস সে ভেঙে পড়লো এবং হাসপাতালে নেওয়ার আগে ইটস টু লেট। ওকে, সো ঘটনাটা কোনো সিনেমা স্ক্রিপ্ট না, এটা কিন্তু কিছুদিন আগেই আপনার ইন্ডিয়াতে বা ভারতে একটা নামি দামি মাল্টি ন্যাশনাল ফার্মে একটা তরুণী অ্যাকাউন্টেন্ট, যার নাম হচ্ছে আপনার আনা সেবাস্তিয়ানের, আপনার একটা মর্মান্তিক একটা মৃত্যু খবর পুরা দুনিয়াতে আপনার ছড়িয়ে পড়ে। ওকে, এবং পুরা সাউথ এশিয়ার কর্পোরেট দুনিয়াতে এটা নিয়ে একটা আলোড়ন সৃষ্টি হয়। তার মা যখন আপনার চিঠি লিখে প্রকাশ করলো যে কিভাবে ম্যানেজাররা মিডনাইটে ফোন করে তাকে কাজ দিতেন এবং উইকেন্ডের ছুটি কেড়ে নিত, দেন আর বলতো যে আপনার কি সবাই তো এইভাবেই আপনার রাত জেগে কাজ করে। তখন আপনার ঢাকা থেকে দিল্লি লাখ লাখ কর্পোরেট এমপ্লয়িরা আপনার কিন্তু কেঁপে উঠেছিলেন, রাইট? আজকে ভিডিওটা কোনো কিন্তু রুটিন টেকটক বা আমরা কোনো কোডিং টিউটোরিয়াল নিয়ে আলাপ আলোচনা করবো না। আমরা করবো কি, আমরা বার্লিনে বসে আমরা ইউরোপের লেবার ল, দেন আপনার 5-day ওয়ার্ক উইক আর হিউম্যান রাইটস নিয়ে আমরা যদি চিন্তাভাবনা করি, আর অন্যদিকে কি আমাদের লেটসে ঢাকা বা সাউথ এশিয়া কর্পোরেট হ্যাসেল কালচার দেখি, তখন আপনি আসলে রীতিমতো খুব অবাক হবেন যে কত আকাশ পাতাল পার্থক্য। ওকে, সো আজকে আমরা কথা বলবো সেই আনটোল্ড টক্সিক ওয়ার্ক কালচার নিয়ে, যেখানে কি মানুষকে মানুষ নয়, জাস্ট একটা কি প্রফিট মেকিং মেশিন বা রোবট হিসেবে দেখা হয়। ওকে, মানুষের কোনো দাম নাই এখানে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি, কারণ এই রিয়েলিটি চেকটা আমাদের সব আপনার কি প্রফেশনাল লাইফের সাথে কিন্তু খুব ভালোভাবেই কানেক্টেড। ওকে, সো আমাদের দেশে কর্পোরেট অফিসগুলোতে বা আপনার টেক এজেন্সিতে ইন্টারভিউ দেওয়ার সময় কি আপনার একটা কমন একটা ডায়লগ খুব শোনা যায়, রাইট? যে আরে ভাই, আমরা তো একটা ফ্যামিলির মতো। ওকে, দেন এখানে ফ্যামিলির মতোই থাকতে হবে, একটু বেশি সময় দিলে সমস্যা কোথায়, রাইট? তো সো প্রথম আপনি যখন ইন্টার্ন বা আপনি একদম নতুন জীবনে জব করে নাই, শুনতে কিন্তু খুব সুন্দর লাগে এবং পজিটিভ শোনায়, তাই না? খুব আপনি মাত্র পাস করে বেরিয়েছেন, আপনার হয়তো অনেক এনার্জি, কিন্তু এই ফ্যামিলি কার্ডটার আড়ালে আসল যে গেমটা আছে সেটা কিন্তু আপনাদের বুঝতে হবে যে এটা কীভাবে চলে। ওকে, সো এর অবিকল অর্থ হলো যে আপনার কি এক্সট্রা ওভারটাইম, নো অ্যাডিশনাল পেমেন্ট, কোনো ওভারটাইমের জন্য কিন্তু আপনাকে এক্সট্রা কোনো পেমেন্ট করবে না, এবং এগুলা পেমেন্ট ছাড়াই আপনার রাত 10টা পর্যন্ত আপনি ডেস্কে বসে থাকবেন, আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্সে 14টা বাজাবেন। আর কি, আর উইকেন্ডে কি হবে, আপনার অফিস থেকে কল দিলে তা রিসিভ না করা মানে হচ্ছে কি আপনি কোম্পানির প্রতি এত লয়াল না। ওকে, সো আপনি ঢাকার যে কোনো কর্পোরেট ব্যাংক বলেন বা মাল্টি ন্যাশনাল কোম্পানি বা আপনি লোকাল কোনো টেক ফার্ম বলেন বা আপনার ক্রিয়েটিভ এজেন্সির দিকে যদি আপনি তাকান, ফ্রেশ গ্র্যাজুয়েটরা যখন ইউনিভার্সিটি থেকে বের হয় তাদের মাথায় থাকে কি আপনার লোন শোধ করা বা ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া আর কি নিজের পায়ে দাঁড়ানো, রাইট? সো কোম্পানিগুলো কিন্তু ঠিক এই জায়গাতেই আপনার ক্যাশ ইন করে ফেলে। সো ম্যানেজমেন্ট ভালো করেই জানে কিন্তু যে নতুন ছেলেমেয়েরা এখনও আপনার প্রতিবাদ করতে শেখেনি, তারা না বলতে জানে না। আই মিন লেটস আপনি একটা জব পেয়ে গেলেন, আপনাকে স্যালারি অফার করলো 12,000 টাকা, আর আপনি অলরেডি এতবার রিজেকশন খেয়ে আপনি এতই মেন্টালি আপনি ট্রমাটাইজ যে আপনি আর না করছেন না, আপনি ভাবছেন আচ্ছা এখানে আগে ঢুকি, এরপরে দেখা যাক কিছু এক্সপিরিয়েন্স গেইন করে ভালো কোনো জায়গায় যাব। সো এইটাই কিন্তু আপনাদের অনেক বড় ভুল। সো এইরকম মানুষের উপরেই কিন্তু আপনার টার্গেট করে। ওকে, কোম্পানিরা কি কিছু কোম্পানিরা, সো তাদের উপর টার্গেট এমন যে আপনার একদম পুরা পাহাড় চাপিয়ে দেওয়া হয়
যে আপনার ফর এক্সাম্পল তাদের খাওয়ার সময়টুকু ঠিকমতো পাওয়া যায় না। সো বসের একটাই কথা যে তোমার কাজ আজ রাতেই শেষ চাই, আই মিন ফিক্স একদম ফুল, লেটসে কোনো রিয়েলিস্টিক ডেডলাইন না, আনরিয়ালিস্টিক ডেডলাইন দিয়ে বসে। সো আপনি না চাইলেও, আপনি যতই ট্যালেন্টেড হোক, আপনি কি বাধ্য হয়ে আপনি আপনার নির্ধারিত সময়ের বাইরেও আপনি কিন্তু অনেক কাজ করছেন। ওকে, সো এই রেজাল্টটা কি? দীর্ঘস্থায়ী আপনার কি ক্রনিক একটা ডিস্ট্রেস বা দুশ্চিন্তা, বা আপনার ইনসমনিয়া হতে পারে, বা আপনার অনিদ্রা হতে পারে এখানে। সো অথবা প্যানিক অ্যাটাক হতে পারে, এবং হুট করেই আপনার হার্ট অ্যাটাক হতে পারে। সো অথচ আমি যদি চিন্তা করি যে অফিসে কাজ করতে করতে যখন কেউ অসুস্থ হয়ে পড়ে বা মারা যায়, তখন কিন্তু ওপরের লেভেলে বসে থাকা যে সমস্ত বসরা আছে, লিঙ্কডইনে কিন্তু লম্বা লম্বা তারা পোস্ট দিয়ে বেড়ায়, রাইট, সমবেদনা জানায়, উই আর ডিপলি স্যাড, লস্ট এ গ্রেট ফ্যামিলি মেম্বার, সামথিং লাইক দ্যাট। কিন্তু ওই টক্সিক সিস্টেমটা যে তারা নিজেদের স্বার্থে বানিয়ে রেখেছেন, সেটা দায় কিন্তু কেউ নিচ্ছে না। ওকে, সো অনেকে হয়তো বলবেন যে এতই যদি টক্সিক লাগে তাহলে চাকরি ছেড়ে দেয় না কেন ভাই, রাইট? কথাটা কিন্তু খুব সহজেই একটা বাক্যে বলে দেওয়া খুব সহজ, কিন্তু রিয়ালিটি কিন্তু এতটা সিম্পল না। আমাদের দেশে, বাংলাদেশে, বা আপনি যদি ভারতের কথাও বলেন, বেকারত্ব একটা কি ক্রনিক সামাজিক প্রবলেম, রাইট? সো আপনি একটা কর্পোরেট চাকরি ছাড়লেই পরদিন সকালে বাজার থেকে কি আপনার চাল ডাল কেনার টাকা বা বাসা ভাড়া দেওয়ার টাকা কিন্তু আকাশ থেকে পড়বে না, রাইট? এমনি এমনি আসবে না, কিছুই ফ্রি না এখানে। সো কি বলে, একটা এন্ট্রি লেভেল পদের পেছনে হাজারটা কিন্তু আপনার এডুকেটেড ইয়াং পিপল আপনার লাইন দিয়ে থাকে, রাইট? একটা জবের এগেনস্টে হাজার হাজার মানুষ ওয়েট করে জবের জন্য। সো কর্পোরেট ম্যানেজমেন্ট এই আপনার এই সংকটের সাইকোলজিটাই আপনার কি খুব ভালোভাবে তারা বুঝে, এবং সেটাই তারা ইউজ করে। সো তারা কিন্তু জানে যে একজন লেটস এমপ্লয়ি প্রতিবাদ করলেই তাকে কি প্যাক আপ করে দেওয়া যাবে, এবং লাইক এটা 1 সেকেন্ডের ব্যাপার। কারণ বাইরে আরও কি 10 জন বেকার ছেলে চাকরি পাওয়ার জন্য কি বলে হাংরি পুরাপুরি। ওকে, মানে যেইটাই অফার করবো, 5,000 টাকা অফার করলেও 5,000 টাকা এসে যাবে, এরকম আর কি। সো এই ওভার পপুলেশন এবং জব সিকিউরিটির অভাবের সুযোগ নিয়ে কিন্তু এমপ্লয়াররা কি করে, এক ধরনের মডার্ন মানসিক আপনার দাস প্রথা আছে সেটা চালাচ্ছে। সো মাস শেষে বেতনের নামে যেই অঙ্কটা দেওয়া হয় তা দিয়ে কিন্তু আপনার বর্তমানে ঢাকার মেস লাইফ বলেন বা আপনার ফ্যামিলি মেনটেন করাই বলেন, এগুলো কিন্তু একটা প্রায় রীতিমতোই যুদ্ধ। আর তার উপর যখন বলা হয় যে আজকে অফিস টাইমের পরেও একটা আপনার প্রজেক্ট রিলিজ আছে, ফর এক্সাম্পল, সবাইকে আপনার কি থাকা লাগবে, তখন কর্মীরা কিন্তু বাধ্য হয়ে সব অপমান আর ক্লান্তি মুখ বুঝেই কিন্তু হজম করে না। আর এখানে তখন থাপ্পড় হিসেবে তারা কিছু পিজা টিজা কিনবে, বুঝাবে একটা ইভেন্ট, বাট আসলে এটা কিছুই না। সো তারা সহ্য করে, কারণ কি আপনার তাদের পিঠ একদম কি দেয়ালে ঠেকে পড়েছে। ওকে, এইটাই আর কি মেইন কারণ, আর কিছু না। সো একটু যদি আমরা ইউরোপ বা আমেরিকা লেবার মার্কেটের দিকে তাকাই, আকাশ পাতাল ডিফারেন্স আপনি দেখতে পারবেন। কিছুদিন আগেই অস্ট্রেলিয়া সরকার কি অফিসিয়ালি রাইট টু আপনার ডিসকানেক্ট একটা আইন পাশ করেছে। সো এর মানে কি? এর মানে হচ্ছে যে অফিসের অফিসিয়াল আওয়ার শেষ হওয়ার পর বস যদি আপনাকে কোনো মেইল বা আপনাকে কোনো হোয়াটসঅ্যাপ কল করেন, আপনি লিগালি সেই কল কিন্তু আপনি ইগনোর করতে পারবেন, এবং অফিস আওয়ারের বাইরে কাজের কথা বলা বা প্রেশার দেওয়া সেখানে কি আপনার একটা শাস্তিযোগ্য অপরাধ। আর ইউরোপিয়ান ইউনিয়নে লেবার ডিরেক্টরিতে কিন্তু একদম চকচকভাবে পরিষ্কারভাবে বলা আছে যে ওভার টাইম সহ আপনার সপ্তাহে কোনো এমপ্লয়ি যদি 48 আওয়ার্সের বেশি কাজ করে এটা করতে পারবে না আর কি, এটা রুলসেই নেই। সো আমাদের বাংলাদেশের দিকে তাকান বা ইন্ডিয়ার দিকে তাকান, এখানে কি হচ্ছে? আমাদের পলিসি মেকার বা কর্পোরেট যে সমস্ত টাইকুন আছে তাদের মানসিকতা কীরকম একটু বোঝার চেষ্টা করেন। লাইক পাস্টে আমাদের দেশের লেবার মিনিস্ট্রি থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনার দিনে 12 ঘন্টার বেশি এবং সপ্তাহে কি আপনার 60 ঘন্টা
কাজ করানোর একটা আইন করা হবে, রাইট? একটা নিউ রেগুলেশনস আনা হবে। আর অন্যদিকে আমাদের দেশে কিছু বিখ্যাত বিজনেস লিডার বা টেক যেসব টাইকুন আছে মাঝে মধ্যে গর্ব করে পডকাস্টে উপদেশ দিয়ে বসে যে আমাদের দেশের যুব সমাজ অলস, প্রোডাক্টিভিটি বাড়াতে সপ্তাহে অন্তত 70 ঘন্টা 70 আওয়ার্স কাজ করা উচিত। চিন্তা করেন মানে তাদের মেন্টালিটি কোন লেভেলে চলে গিয়েছে। একবার ঠান্ডা মাথায় আপনি কখনো হিসাব করেছেন যে কি হতে পারে? সপ্তাহে 70 ঘন্টা মানে কি আপনার 14 ঘন্টা, 14 আওয়ার্স আপনার কাজ করতে হবে, রাইট? সপ্তাহে কি 7 দিন ধরলেও আমি যদি দিনে 10 ঘন্টা, আই মিন হোয়াট দ্য হ্যাক। এর মাঝে যদি আমি 8 ঘন্টা ঘুমানোর সময়ও আপনি যদি বাদ দেন, আর বাংলাদেশে যে ট্রাফিক জ্যাম আছে, এক জায়গা থেকে একটা সামান্য মিরপুরে যেতে আপনার 1 ঘন্টা লেগে যায়, আসা যাওয়া 2-3 ঘন্টা চলে যায়। 14 ঘন্টা যদি আপনি কাজও করেন, কি অবস্থা? আপনার তো কোনো সময় নেই। তাহলে আপনার জীবন নামক জিনিসটার জন্য হাতে আপনার থাকবে 1-2 ঘন্টা। সো এই 1-2 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে কি অনেক কিছু করতে হবে। আপনার ফ্যামিলিকে সময় দিতে হবে, নিজের জন্য হয়তো রান্না করতে হবে, খেতে হবে, ঘর পরিষ্কার করতে হবে, অথবা আপনার হাসপাতালে বেডে যাওয়ার একটা প্রস্তুতি নিতে হবে কোনো একটা রিলেটিভের জন্য। সেইটা কোনো হার্ডওয়ার্ক বা আপনার ডেডিকেশন নয়, এটা মানুষকে তিলে তিলে আপনার নিঃশেষ করার জন্য একটা কি বলবো আমি সুপরিকল্পিত একটা কর্পোরেট ফাঁদ, ওকে? যেটা অনেকে আপনারা হয়তো রিয়ালাইজ করেন না, অথবা বাংলাদেশে আছেন বলে আপনারা হয়তো বলতে পারছেন না। সো সবথেকে মজার এবং ট্র্যাজিক যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই সিইওরা মনে করেন যে যত বেশি ঘন্টা একজন কর্মীকে ডেস্কে বসিয়ে রাখবেন কোম্পানির লাভ বা কোম্পানির প্রোডাক্টিভিটি তত বেশি বাড়বে। কিন্তু আপনি যদি ইকোনমিক রিসার্চ এবং আপনি যদি গ্লোবাল ডেটা দেখেন, এটা কিন্তু একটু ডিফারেন্ট, রাইট? আপনি লেটস সে ইউরোপের নরওয়ে, ডেনমার্ক, নেদারল্যান্ডস বা আপনি লুক্সেমবার্গের দিকে যদি আপনি তাকান, আপনি কিন্তু স্পষ্ট একটা ডিফারেন্স দেখতে পারবেন। এই দেশগুলো আপনার ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে এবং কি আপনার কোয়ালিটি অফ লাইফে আপনার কি সব সময় টপে থাকে, ওকে? এবং তাদের কাজের সময় অনেক স্ট্রিক্ট, ওকে? ফর এক্সাম্পল সর্বোচ্চ ম্যাক্স 40 আওয়ার্স। অনেক জায়গায় শুক্রবার হাফ ডে করে দেয় বা আপনার উইকেন্ডে কাজ কমপ্লিটলি অফ করে দেয়। এবং তা সত্ত্বেও তাদের জিডিপি পার ক্যাপিটা আমি যদি বলি পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট। এবং কেন এটাও আপনাদের বুঝতে হবে, কারণ একজন ফ্রেশ, মানসিকভাবে শান্ত এবং পর্যাপ্ত ঘুমানোর মানুষ 8 ঘন্টা যে আপনার ক্রিয়েটিভ বা ডিপ ওয়ার্ক করে বা সে যে টেকনিক্যাল যেই ইনপুট দিতে পারে নিজের এক্সপিরিয়েন্স থেকে এবং যেই আউটপুটটা সে পাবে সেটা কিন্তু অনেক ভালো হবে কম্পেয়ার টু আপনি 14 আওয়ার্সে ধরে কাজ করছেন। অবশ্যই আপনি 14 আওয়ার্স আপনি ডিপ ওয়ার্ক করতে পারবেন না, রাইট? সো একজন মানসিকভাবে বিধ্বস্ত টক্সিক প্রেশারে থাকা মানুষ লেটসে 14 ঘন্টা যদি ডেস্কে বসে থাকে, সে কি আপনার জাস্ট ডাল হয়ে আপনার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবে, সময় নষ্ট করবে, এই আর কি, প্রোডাক্টিভ কোনো কাজ করবেন না, ওকে? সো এই যে দীর্ঘক্ষণ কাজ করানো মানে এই নয় যে আপনি আউটপুট বেশি পাচ্ছেন। এর মানে হচ্ছে কি আপনি সিস্টেমের ইনএফিসিয়েন্সি বা আপনার অদক্ষতা যেটা আছে সেটা কর্মীদের ওপর আপনি জোর করে চাপিয়ে দিচ্ছেন। সো কোম্পানিগুলোর উচিত কি একজন কর্মীকে অতিরিক্ত চাপ দিয়ে কিন্তু আপনার শেষ না করে আরেকজন নতুন লোককে রিক্রুট করা, রাইট? তাতে কি হবে, আপনার আনএমপ্লয়মেন্ট কমে যাবে, আবার কোম্পানির প্রোডাক্টিভিটিও কিন্তু ঠিক থাকবে। কিন্তু লোভে পাপে মৃত্যু আমরা সবাই জানি, রাইট? সো এখানে কর্পোরেট লোভে কি হবে, আপনার প্রফিট আর এমপ্লয়ির জীবন নাশ আমি যদি বলতে পারি, ওকে? কারণ কর্পোরেট এটাই বাংলাদেশে এখন নিত্যদিনের কাহিনী, ওকে? সো এখন আপনাদের সবার মাথায় প্রশ্ন আসতে পারে যে এই সিস্টেমে যাতাকালে পিষ্ট হয়ে আপনি যদি নিজে কোনো কর্পোরেট অফিস, ব্যাংক বা আইটি ফার্মে আপনি যদি চাকরি করে থাকেন, তাহলে আপনার ব্যক্তিগত পর্যায়ে আপনি এ থেকে কিভাবে বাঁচতে পারেন, রাইট? ফার্স্টেই আপনার যেটা ঠিক করতে হবে সেটা হচ্ছে আপনার বাউন্ডারি বা আপনার নিজের একটা বাউন্ডারি সেট করতে হবে, ওকে? সেট ইউর ওন বাউন্ডারি। সো অফিস টাইম শেষ মানে শেষ। দিনের পর দিন আপনার রাত 10টায় লেটসে বস বা ক্লায়েন্টের মেইল চেক করার অভ্যাসও কিন্তু আপনার বন্ধ করতে হবে। আপনি বাসায় এসে পৌঁছেন, হঠাৎ যদি একটা মেসেজ দেখেন, আপনি ওটা রিপ্লাই কিন্তু দিবেন না অফিস আওয়ার্সের বাইরে, ওকে? এই অভ্যাসটা তৈরি করেন।
এটা আমাদের ভুল, আমরা কি করি রিপ্লাই দিয়ে বসি। সো বস যদি আননেসেসারি কারণে বা বাজে প্ল্যানিংয়ের কারণে কোনো ওভারটাইম আপনাকে করায়, পোলাইটলি কিন্তু আপনার কি লাইক ফার্মলি না বলতে শিখুন, ওকে? কারণ আমরা কি না বলতে পারি না, এটাও একটা সমস্যা। কোথায় কীভাবে না বলতে হয় এই কমন সেন্সটুকু আপনাদের গ্রো করা উচিত এখন থেকে, ওকে? কারণ আপনারা শিশু বাচ্চা না, আপনাদেরকে চাইলেই আপনারা ম্যানিপুলেট হইতে দিবেন না, ওকে? সো আপনার মেন্টাল পিস এবং ফিজিক্যাল হেলথ অন্য যে কোনো প্রজেক্টের থেকে কিন্তু অনেক কোটি গুণ দামি। আপনি বলেন ইউরোপের দেশগুলো বলেন, জার্মানি, নেদারল্যান্ডস, লুক্সেমবুর্গ, এখানে কিন্তু মেন্টাল হেলথ অনেক সিরিয়াস একটা ব্যাপার এবং তারা কিন্তু অনেক ইম্পর্টেন্স দেয় এখানে, যেটা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া এখানে নাই বললেই চলে, ওকে? সেকেন্ড যেটা, একা না থেকে আপনারা টিম ওয়ার্ক করা শিখেন, কমিউনিকেশন বাড়ান একে অপরের সাথে। একা একা চাপ দিয়ে মনের ভেতরে আপনি কি করবেন, একটা একটা ডিপার্টমেন্টাল একটা টর্চার আপনি সহ্য করবেন। এবং এই সহ্য করার চেয়ে আপনি যদি কলিগদের সাথে কথা বলেন, এটা আরও বেটার। সো দেখেন যে আপনাদের টিমে আর কে কে এই সমস্যায় ভুগছে, এটাও আপনারা দেখতে পান, রাইট? এবং টিমে মিলে আপনার কোলাবোরেটিভলি যখন আপনার একটা লেটসে লজিক্যাল আপনি কোনো একটা স্টেটমেন্ট দিবেন বা আপনার একটা প্রবলেম ওপেনলি আপনি যখন ডিসকাস করবেন, তখন কি ম্যানেজমেন্টের ওপর কি হবে, অন্তত কিছু একটা হলেও কি আপনার প্রেশার তৈরি হবে, রাইট? কারণ এখানে আপনি একা না, আপনার সাথে আরও আছে। দেন আরেকটা হচ্ছে আপনার প্ল্যান বি বা আপনার একটা গ্লোবাল স্কিল তৈরি রাখুন। সো নিজেকে এমন একটা আপনি লেভেলে নিয়ে যান যেখানে কি আপনি একটা চাকরি হারানোর ভয়ে কখনোই আপনি প্যানিক করবেন না, ওকে? সো রিমোট জব বলেন, গ্লোবাল ফ্রিল্যান্সিং বলেন, ওপেন সোর্স কন্ট্রিবিউশন বলেন, এবং কি নিজের আপনার ছোটোখাটো প্রজেক্ট বা পোর্টফোলিও সাইড বাই সাইড আপনাকে বিল্ড করতে হবে, ওকে? আপনার নিজের একটা আইডেন্টিটি তৈরি করেন। সো আপনার যদি ফাইন্যান্সিয়াল কুশনটা যদি না থাকে বা ব্যাকআপ যদি না থাকে, তাহলে কি হবে, কোনো টক্সিক বস আপনাকে কিন্তু মানসিকভাবে অলওয়েজ আমাদের রিজিয়নে বাংলাদেশ, ইন্ডিয়া আপনাকে কিন্তু আপনার ব্ল্যাকমেল করতে পারবে, ওকে? সো এই ব্ল্যাকমেল করার সাহস কিন্তু তখনই পাবে না যখন দেখবে যে আপনি একজন গ্লোবাল এমপ্লয়ি, ওকে? সো আপনার এই চাকরি চলে গেলে আপনার সর্বোচ্চ 2 থেকে 6 মাস লাগবে, ওকে, নতুন চাকরি বের করতে। সো এই হলো ব্যাপার। এবং 2 থেকে 6 মাসের সেভিংসও আপনার ব্যাংকে থাকা লাগবে, রাইট? সো এর জন্য আপনার আগে থেকে প্ল্যানিং করা লাগবে। দেন আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট ব্যাপার, সেটা হচ্ছে আপনার মেন্টাল হেলথ, ওকে? মেন্টাল হেলথকে আপনাকে প্রায়োরিটি দেওয়া শিখতে হবে। আপনি জিমে যান, আপনি ফ্যামিলির সাথে ডিনার করেন, দেন আপনি ছুটির দিনে একটু বাইরে বের হন, ঘোরাফেরা করেন, নিজেকে একটু সময় দেন। সো অফিস আপনার জীবনের কি একটা সোর্স হতে পারে, আপনার সম্পূর্ণ লাইফ কিন্তু এটা হতে পারে না, ওকে? সো কোম্পানি আজ আছে, কাল আরেকটা আসবে, কিন্তু আপনার এই যে আপনার অমূল্য যে জীবন, সেটা নষ্ট হয়ে গেলে কিন্তু কোনো সিইও বা আপনার কোনো ম্যানেজার আপনার পরিবারকে কিন্তু কখনোই আপনার ফিরিয়ে দিবে না, ওকে? সো এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। আপনি যদি নিজেদেরকে ভালোবাসতে পারেন, আপনি আরেকজনকে ভালোবাসতে পারবেন। সো আপনি যদি নিজেদের ভালো না বাসেন, তার মানে আপনি কখনোই অন্যকে ভালোবাসতে পারবেন না। সো এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস। দেন বাংলাদেশে কিন্তু আপনার সেদিনই যদি এইভাবে চলে, মানে বাংলাদেশের ইয়াং জেনারেশন, সেদিনই কিন্তু আপনার তখন এগিয়ে যাবে। যেদিন কি হবে, আমরা অন্যের জীবন নিয়ে আমরা কিন্তু কি করি, খালি ক্রিটিসাইজ করি, একে অপরকে জাজমেন্টাল করতে থাকি। এত কী রে ভাই, মানে এত জাজমেন্টাল করা কি দরকার? আপনি নিজের চরকায় তেল দেন, কে কি করছে এইগুলো চিন্তা করে আপনার লাভ কি? আমি বার্লিনে আছি, এখানে আমি পাবলিক প্লেসে ভিডিও বানাচ্ছি, কারো দেখার টাইম নেই আমি কি করছি, রাইট? আমি যদি হাফ প্যান্ট পরেও হাঁটি, কেউ আমাকে জাজ করার কেউ নাই। আই মিন এত ওপেন। সো আপনারা জাজমেন্টাল যে মেন্টালিটি আছে, আপনার যদি এতই জাজমেন্টাল হইতে হয়, আপনার নিজের সাথে কথা বলেন। আপনি কেন শুধু শুধু সময় নষ্ট করবেন এবং আরেকজনের লাইফের কীভাবে চলা উচিত সেটার আপনি কনসালটেন্সি দিবেন? কোনো দরকার নেই, এগুলা ফালতু টাইম ওয়েস্ট। আপনি নিজের লাইফ নিয়ে চিন্তা করেন, ওকে? সো কর্পোরেট দুনিয়ায় এই আপনার মডার্ন যে আপনার দাসপ্রথা আছে আর অন্ধ যে আপনার হ্যাসেল কালচার আছে, সেটা থেকে আমাদের কিন্তু সবাইকে বের হয়ে আসতে হবে, ওকে? সো মানুষ কিন্তু কোনো মেশিন না, মানুষের ব্রেইন, ইমোশন আর পার্সোনাল একটা কিন্তু লাইফ আছে। সো আপনার বর্তমান কর্মক্ষেত্র কীরকম আপনার বুঝছেন, আমি জানি কেউ এই কমেন্ট করবে না আপনার, কারণ হ্যাঁ, কারোর এই সাহস হয়তো হবে না, আনলেস এটা অ্যানোনিমাস আইডি হোক। বাট হ্যাঁ,
আমি দোয়া করি এই মেন্টালিটিগুলো আপনারা আপনাদের মধ্যে ঢোকান। ভিডিওটা অলরেডি 20 মিনিট, অনেক কথা বলেছি, বাট হ্যাঁ আপনারা আপনাদের অভিজ্ঞতা হালকা উপর ঝাপসা হলেও আপনারা কিছু শেয়ার করতে পারেন। ওকে, এবং হ্যাঁ এই বলে আজকে ভিডিও শেষ করছি। দেখা হবে অন্য একটা টপিকে, অন্য একটা ভিডিওতে। আর সেই পর্যন্তই আপনারা আমার সাথে থাকেন। সাবস্ক্রাইব টু নাবিদ ইন মোশন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। তারা বাই বাই।